সকালে ঘুম থেকে উঠে সবার ফার্স্টে আগে বাসনগুলোকে বের করে রেখে দিলাম। আজকে শুধুমাত্র ঘরেরই বাসন আছে, দোকানের কোনো বাসন নেই। কারণ কি আগের দিন দোকানে যাব সেই সময় এত বেশি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিল যে বাড়ি থেকে বেরোতেই পারিনি, আর সেই কারণে দোকানও যাওয়া হয়নি। আর রাতের বেলাতে বৃষ্টির কারণে বাসনগুলো মাজাও হয়নি, সেই কারণে বাসনগুলো সবার ফার্স্টে আগে ভিজিয়ে রাখলাম। যদিও বা আমাকে কিন্তু সকালবেলা বাসন মাজতে হয় না, আমার বর প্রত্যেক দিন করে আমাকে বাসন মেজে দিয়ে যায়, সেই কারণে শুধু বাসনগুলোকে একটু ভিজিয়ে রেখে আমি চলে এসেছি ঘরগুলোকে একটু গুছিয়ে নেব। আর আজকে কিন্তু আমি মোজা পড়েছি। তোমরা হয়তো এতক্ষণে অনেকেই লক্ষ্য করেছো, আসলে নিজের যত্নের কথা না মনেই থাকে না। নিজের যত্নের বেলাতে কুড়েমি ধরে। দুদিন একটু পায়ের হাতে যত্ন নিই, তারপরে 3 দিনের দিন আবার ভুলে যাই, আর সেই কারণে ওই 4 দিনের মাথাতে আবার পা ফেটে যায়। তো এরকমই হচ্ছে কদিন ধরে, পা ফেটে একবারে রক্ত বেরোচ্ছে। আর সেই কারণে কালকে রাতের বেলাতে অনেকক্ষণ গরম জলের মধ্যে পা ডুবিয়ে রেখেছিলাম, আর তারপর পাগুলোকে হালকা একটু ব্রাশ দিয়ে ঘষে নিয়ে ভালো করে একদম ময়েশ্চারাইজার মেখে মোজা পরে ঘুমিয়েছিলাম। এই যে কাজটা, এটাই করতে ইচ্ছা করে না। আর আমার এই আলসেমির জন্য কিন্তু মাঝে মাঝে আমাকে ভীষণ কষ্ট ভোগ করতে হয়। আর আমার পা ভাটাটা কিরকম ধরনের তোমাদের একটু বলি। আমাদের প্রত্যেকেরই আঙ্গুলের যে জয়েন্টটা রয়েছে, সেই জয়েন্টের জায়গাগুলো খুলে যায়। আর তাছাড়া পায়ের গোড়ালি, পায়ের তলা, সেটা তো ফাটা আছেই। আর আমরা যেহেতু সবসময় জলের কাজই করি, আর আমার তো ধোয়াধুয়ি থেকে মোছামুছি সমস্ত কিছু তো কুয়োর পাড়ে গিয়েই করতে হয়। আর সেই কারণে যখন পায়ের মধ্যে জলটা লাগে, পাটা ভীষণ ভাবে জ্বালা করে আর ব্যথা করে, আর তখন ওই যে খুঁড়ে খুঁড়ে হাঁটি। এটার থেকে বোধহয় আমি আর কোনোদিন মুক্তি পাবো না। আলাদা ডাক্তার দেখালাম, তবুও কমলো না। কমে তখন যখন আমি সার্ফ সাবান একেবারেই নাড়ি না। আমার হাত পা গুলোকে যখন আমি সার্ফ সাবান থেকে একেবারে সেফটি ভাবে রাখি, একেবারেই সেগুলো ধরি না, ঠিক তখন দেখি আবার সেরে যায়। তবে এইভাবে কি আর হাত পা গুটিয়ে থাকা যায়? সকালবেলার বাসনটা আমার বর মেজে দিয়ে যায়, তবে সারাদিন ধরে কাজ করা বাসনগুলো কি আর জমিয়ে রাখা যায়? মানুষটা তো এই গরমে কাজ করে আসে, তাই আমাকে বাধ্য হয়েই ধরতে হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আমরা কিন্তু অনেক ভালো আছি, আশা করি তোমরাও অনেক ভালো আছো। তো চলো, নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আজকে আবারও। আর সকালবেলা ঘুম থেকে উঠে বাসনগুলো রেখেছি আর ঘরগুলো ঝাড় দিয়েছি, আর এই মাত্র মুখটা শুধু ধুয়ে আসলাম কেবলমাত্র। এখন টুকু রান্নাঘরে। আর সকাল থেকে আজকে এত পরিমাণ গরম দিয়েছে, আমার মনে হচ্ছে এখন সকাল সকালে স্নানটা সেরে ফেলি, কিন্তু উপায় নেই। 8:30 বেজে গেছে, তাড়াতাড়ি করে টিফিন বানাতে হবে এখন। সেই কারণে আর স্নানটা সারলাম না। সকালবেলা স্নান সাথে চাইলেও হয় না, এটা ওটা করতে করতে দেরি হয়ে যায় বাসি কাজগুলো। তো যাই হোক, চলো এবার রুটি বানাবো সকালবেলা, যেহেতু টিফিন নিয়ে যাবে। মানে আজকে ছেলেরও স্কুল আছে, লাস্ট স্কুল। আজকে থেকে তোমার গরমের ছুটি দেবে। যাবো না। কেন যাবো না? গরমে ছুটি দিবে। আমি খালি ডায়েরি আর আট খাতা তো নাই না বাড়িতে। আট খাতা আছে আরেকটা বইরে। আর ডায়েরি যদি এই করে দিনে পরীক্ষা হয়, তাহলে আমি যাইতে পারবো। আর যাই বলবো, ম্যাম ও তোমাদের কাছে ডায়েরি আছে, আমি কেন রেখে যাবো? আর যাবো না, ইচ্ছা করে না। তার মধ্যে টিউশনি পড়া আছে, টিউশনি পড়া পড়তে হবে। স্কুল যাবে না তো যাই হোক, রান্না তো করতে হবে, টিফিন তো করতে হবে, খাইতে তো হবে নাকি? ঠিক আছে, যা তাড়াতাড়ি পড়তে বস তাহলে মুখ টুক দিয়ে। তো চলো আমি তাড়াতাড়ি করে যাই রান্নাঘরে, টিফিনটা বানাই। টিফিন কি খাবি? আলু পরোটা খাবি? না না, তো সব কিছু না। তাহলে কি রুটি? রুটি আর রুটি না, আমুড়ি খাই। আমুড়ি? ঠিক আছে, আরো ভালো। আমার তো তাহলে খাটনি কমে গেল। আমুড়ি কিন্তু বাবা তো রুটি নিয়েই যাবে। যাই হোক, অত গল্প তাহলে করবো না, রুটি আর আলু ভাজা। তাড়াতাড়ি রান্নাঘরে যাই, দেরি হয়ে যাবে না হলে। রুটি আর আলু ভাজা। রুটি আর আলু ভাজা? আলু আর প্রত্যেকদিন কত খাবি বল? এখন কিন্তু খোলা আটা আর ব্যবহার করছি না, এখন আশীর্বাদ আটাই ব্যবহার করছি। এই আশীর্বাদ আটা রুটি খাওয়ার পর একটা পার্থক্য আমরা বুঝলাম। একইভাবে আর একই পদ্ধতিতেই কিন্তু আমি রুটি বানাতাম, তবে সেই রুটিগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যেত। তবে এই আশীর্বাদ আটা রুটিটা ঠান্ডা হয়ে গেলেও নরম থাকে। তবে তোমরা আবার এটা ভেবো না যে আমি আশীর্বাদ আটার অ্যাড দিচ্ছি, তা কিন্তু একেবারে নয়। শুধু পার্থক্যটা বুঝেছি তাই তোমাদের একটু জানালাম। রুটিটা মাখার পরও একেবারে সফট হয়ে যায়, আর রুটিটা খেতেও অনেকটা ভালো লাগে। তাই ভেবেছি টাকাটা একটু বেশি লাগুক, কিন্তু ভেবেছি যে এখন থেকে এই আটা রুটি খাবো। একটা কথা কি বলতো, সংসার চালাতে গেলে আমাদের মতো মধ্যবিত্ত গরিব ঘরের মানুষেরা সবার প্রথমে কিন্তু কম দামি জিনিসের উপরে চোখটা পড়ে। একই জিনিস যদি একটু কম দামে পাওয়া যায়, আমাদের চোখ কিন্তু সেখানে গিয়ে আটকায়। আর এটা কিন্তু শুধুমাত্র আমার নয়, আমার মতন যারা আছে সবারই। আমরা সবসময় চেষ্টা করি সংসার করতে করতে কিভাবে দুটো টাকা বাঁচানো যায়। একই জিনিস যদি একটু কম দামে পাওয়া যায়, তাহলে সেটা খেতে কি অসুবিধে? তবে কোনো জিনিস যদি আমরা খেয়ে শান্তি না পাই, তখন সেই জিনিসটা বদলে নেওয়াটাই ভালো। আর সেই ব্যাপারে হয়তো টাকাটা একটু বেশি গেলেও অতটা গায়ে লাগে না, কারণ আমরা সবাই কিন্তু এই খাবার জন্য এত পরিশ্রম করি। আর সেই টাকাতে যদি একটু ভালোভাবে খেতেই না পারি, তাহলে দিন রাত পরিশ্রম করে এত ইনকাম করার কোনো মানেই হয় না। তবে সেটা কিন্তু সামর্থ্য অনুযায়ী। আজকে আমাদের এই সামর্থ্যটা হয়েছে, তাই আজকে একটু ভালো খাচ্ছি। আজকেও যদি সামর্থ্য না থাকতো, তাহলে ওই কম দামি জিনিসগুলোই খেতে হতো, কারণ যেমনই খাই না কেন বেঁচে তো থাকতে হবে। মানুষের সময় তো সবসময় আর এক হয় না। এখন যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি, আগে কিন্তু এর থেকেও একটু খারাপ পরিস্থিতি আমাদের ছিল। তবে কোনো বেলায় কিন্তু না খেয়েছিলাম না। আমার বর কিন্তু আমাদের কখনো না খাইয়ে রাখেনি, ও যেটুকু ইনকাম করুক না কেন। এখন ওর স্যালারিটা অনেক পরিমাণ বেড়েছে, আগে কিন্তু স্যালারি ওর একেবারেই কম ছিল। যাই হোক, সকালের টিফিন কিন্তু রেডি করে দিয়েছি, আর বড় চলে গেল অফিসে, আর এদিকে আমার জুতোটা
জুতোটাও ছিঁড়ে গেছে। দোকান থেকে আসার সময় আজকে জুতোটা কিনে নিয়ে আসতে হবে। আর বর কিন্তু সকালবেলা স্নান করে পুজোর বাসনটাও মেজে দিয়ে যায়। ও চেষ্টা করে আমাকে যেন কোনোভাবে সার্ফ সাবান নাড়তে না হয়। এমনকি সারাদিনে যত বাসন আসে সমস্ত কিছু বাসন আমাকে জমিয়ে রাখতে বলে, রাতের বেলাতে এসে নাকি মেজে দেবে। আর এদিকে স্নান করে নিজের আর ছেলের সমস্ত কাপড়গুলো ধুয়ে দিয়েছে। কোনো দিন ঘুম থেকে যখন দেরি হয়ে যায় তখন হয়তো ধুয়ে দিতে পারে না, তবে চেষ্টা করে ও সার্ফ সাবানের কাজগুলোকে করে রাখার, যাতে আমাকে সার্ফ সাবান ধরতে না হয়। এখন তো তাও নিজের হাতে ভাত খেতে পারি। আগে যখন এই সার্ফ সাবানের কাজগুলো আমি নিজেই করতাম তখন নিজের হাতে একটু শান্তি করে ভাতও খেতে পারতাম না, কারণ কি হাত ফেটে রীতিমতো রক্ত পড়তো। আমি অবশ্য শর্ট ভিডিওতে কিন্তু তোমাদের এটা শেয়ার করেছিলাম। যাই হোক, কাপড়গুলোকে মেলে দিলাম আর মেলে দিয়ে চলে এলাম রান্নাঘরে। বর তো ওই আম দিয়ে রুটি নিয়ে গেল, আর ছেলে তো আম দিয়ে শুধুমাত্র খাবে না রুটি, সেজন্য ওর জন্য একটু আলু ভাজাও বসিয়েছি। আর আমার বর কিন্তু এখন প্রায় দিন রাতের বেলাতেই দুধ ভাত খায় আম দিয়ে, সেই কারণে আম আমাকে এখন প্রত্যেক দিনই নিতে হয়। আর সকালবেলা তো ঝামেলাটা কম হয়, কারণ আম দিয়েই বর নিয়ে চলে যায়, তাতে কিন্তু আমি তাড়াতাড়ি করে বরের টিফিনটা রেডি করে দিতে পারি। তবে আমার ছেলে কিন্তু এইভাবে খাবে না, ওর জন্য আলু ভাজা আমাকে করতেই হবে। তো যাই হোক, ওকে বলেছিলাম দুধ দিয়ে আম দিয়ে রুটি দিয়ে খেতে, কিন্তু খাবে না, সেজন্য আলু ভাজা বসিয়েছি। আর আজকে সকাল থেকে যে পরিমাণ গরম দিয়েছে রান্নাঘরে জাস্ট থাকাই যাচ্ছে না। ফাইনালি সকালে রান্নাবান্নার পার্টটা, রান্নাবান্না বলবো না, টিফিনের পার্টটা চুকলো। এত গরম রান্নাঘরে আমার জাস্ট নাইটির পেছনটা ভিজে গেছে। এই যে ফ্যানের তলায় এসে বসছে। সবচেয়ে ঠান্ডা হলো আমাদের এই রুমটা, আমাদের ওই বেডরুমও অতটা ঠান্ডা নয়, এই রুমটা সবচেয়ে বেশি ঠান্ডা, কারণ কি পাশের বাড়ির আম গাছ রয়েছে আমাদের এই টিনের উপরে, মানে ছায়া দিয়ে রেখেছে, সেজন্য এত বেশি ঠান্ডা এই রুমটা। তো এই ঘরে ঠাকুর আছে, তবুও সাইড করে একটু খাবো এইখানেই, বেশিরভাগ সময় এইখানেই কোনার মধ্যেই খাই। টেবিলে আর খেতে ইচ্ছা করে না, এত মানে গরম লাগে ওইখানে, ওই টিনটা প্রচণ্ড গরম হয়ে যায়, সিলিং দেওয়া নেই। তো যাই হোক, এই যে রুটিটা এখানে রেখেছি, এই যে রুটি, এই যে আম, আর এখানে দুধ রয়েছে, আর এই যে আলু ভাজা, আর এই যে আম, তার সাথে সাথে জল স্পেশালি, তার সাথে জল স্পেশালি। ঠিক আছে, গ্লাস নাও না, গ্লাস গ্লাস লাগবে না, গ্লাসে খাওয়া না? এই যে এটা ঠিক আছে, শুরু করো তাহলে। আর পড়াশোনা কত দূর? ভালোই দূর কি ভালো দি, পড়াশোনা কি হচ্ছে? হচ্ছে। তুমি খাইনি কেন, তুই খা। দেখতে যা লাগতেছে। তেলে ভাই যে কখন রাখছি, তো বাবা চলে গেছে। কতক্ষণ হয়ে গেল, 1 ঘন্টা। কি দেখাচ্ছিস, রুটি আবার কি দেখবে? এরকম কর না বাবা, খাওয়ার জিনিস নিয়ে। আমি এটা রাইখে কোথায় খাবো? আলু ভাজা খাইতে খাইতে মোটা হয়ে যাবে, আর তো আলু ভাজা খাইতে হয় না, মাঝে মাঝে দুধ টুধ দিয়ে একটু খাইতে হয়। এই যে দুধ আছে, দুধ দিয়ে খাবে না, দুধ দিয়ে আম দিয়ে খাও, তা খাবে না। দুধ দিয়ে আম দিয়ে প্রত্যেক দিনই খাই। এত বড় মিথ্যা কথা ক্যামেরার সামনে, প্রত্যেক দিন খাইস? এই যে আমি তো প্রত্যেক দিন দেই, ওরা দেখে তো কি দিয়ে খাইস তুই। আলু ভাজা প্রত্যেক দিন, আলু ভাজা। দেখ ওইখানে কোথায় নিছে, এখান থেকে খা, ওটা তো মাছবই। আমি কোথা থেকে খাবো? ওখান থেকে খেলে তুমি কিভাবে খাবো? আমি ওখান থেকেই খাবো, কি আছে? অসুবিধা হবে তো? না, হবে না। আমার তোমার না হইলে আমার হবে। আমটা একটু মিষ্টি আছে কিনা, কালকে তো একটা খাইলাম মিষ্টি ছিল, আর একটা মিষ্টি ছিল না। মিষ্টি আছে, ঠিক আছে খা। আমার তো প্রচন্ড গরম লাগছে, ভালো লাগতেছে না। সব মিষ্টি আছে, পচা হলেও মিষ্টি আছে। আরে পিছনটা একটু খালি হালকা পচা, তো বাবা দেখে নিয়ে আসতে পারে নাই। আর কিছু হোক বা না হোক, আমার ছেলে কিন্তু খাওয়ার স্বাদটা বেশ ভালো বোঝে। সন্তান না খেয়ে থাকার থেকে তার মন পছন্দ মতো জিনিসটা বানিয়ে দেওয়াটাই মনে হয় অনেক ভালো। তো ও যেটা খেতে ভালোবাসে প্রায় চেষ্টা করি আমি সেটাই বানিয়ে দেওয়ার। তো সকালের খাওয়া দাওয়ার পাটটা চুকিয়ে এবার ঘর গোছাতে শুরু করলাম। আজকে বিছানা চাদরটা তুলে নিলাম, কারণ কি দেখি বিছানা চাদরটা বেশ ভালোই নোংরা হয়েছে, আর ঘরে বাচ্চা থাকলে কিন্তু বিছানা চাদর নোংরা হবেই তাড়াতাড়ি। কাঁথাগুলো যেহেতু এখন গায়ে নিতে হয়, রাতের বেলাতে ভীষণভাবে ঠান্ডা লাগে বৃষ্টি পড়লে, তাই এই পাতলা কম্বলটা আমি তোষকের উপরে পাতিয়ে দিয়েছি। তো ঝাড়ার সময় দেখছি ভীষণ পরিমাণ ধুলো বেরোচ্ছে। বিছানার মধ্যে যে কত পরিমাণ ধুলো হয় সেটা বোঝাই যাচ্ছে। যাই হোক, কি বা করা যাবে, ছোট বাচ্চা বাড়িতে থাকলে এমনটা হয়। যাই হোক, একটা ধোয়া কটন চাদর পেতে দিলাম। যে পরিমাণ গরম দিয়েছে, কটনের চাদর ছাড়া অন্য কোনো চাদর মধ্যে ঘুমালে না ভীষণ পরিমাণ গরম লাগে। সারাদিন গরম দিলেও কিন্তু রাতের বেলাতে বৃষ্টি পড়ার জন্য ঘরগুলো আমাদের ঠান্ডা হয়ে যায়, যেহেতু আমাদের টিনের ঘর। তবে সিলিং দেওয়ার জন্যই কিন্তু ঘরগুলো একটু গরম হয়, আর কন্টিনিউ যেহেতু বৃষ্টি পড়ছে তাই ঘরগুলো কিন্তু এখন ঠান্ডা আছে। তো একটু রেডি হয়ে নিলাম, যাবো এখন একটু বাজারে। তুই যাবি না? তো যে পরিমাণ রোদ দিয়েছে বাড়িতেই থাক, প্রচন্ড পরিমাণ রোদ দিয়েছে আজকে, মানে কাজ করতে করতে রেডি হতেই মানে ঘেমে গেলাম। তো চলো যাই বাজারে। সবজি বাজার করবো না, আনবো একটু চিকেন। এরাম আমার তো জুতাই ছিঁড়ে গেছে, আমি কি করে যাবো? এই যে এই যে এই যে ওই যে ওই যে ছাতাটা দেখ বাবা, ছাতা ছাড়া যাওয়াই যাবে না, 1 সেকেন্ডও থাকা যাচ্ছে না রোদে। বাবা কি দিছে গরম আজকে, বাপরে বাপ। রাতের বেলা বৃষ্টি, যখন আমি একটু দোকান যাব তখন দেবে বৃষ্টি, আর এখন ওই যে সারাটা দিন রোদ।
ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিলে ভালো হতো এই গরমে। ব্ল্যাঙ্কেটটা বেকার পড়ে আছে ঘরে, রোদের জন্য ধোয়াই হচ্ছে না। তবে এত ভারী আমার দ্বারা সম্ভব হয় না ওটা উঠানো, হচ্ছে না। এটা আগে এই নিচে নামা, চাদরটা যে বের করেছি এসে ধুবো। আগে যাই চিকেনটা নিয়ে আসি। থাক, হ্যাঁ হ্যাজবলটা লাগা দিস। তুমি যাও, আমি লাগাইছি। তো এই রোদের মধ্যে হেঁটে যেতে ভীষণ কষ্ট হচ্ছে, কি করবো আর। তো রোদ, বাপরে বাপ, এখন তো গেলামই না, পৌঁছালামই না। অনেকটাই রাস্তা, দেখে মনে হয় একটুখানি রাস্তা, কিন্তু অনেকটা রাস্তা। এবার সে আসাও হয় না, বাজারে তো যাই না, আমার বরই এনে দেয়। তবে বর যেহেতু গেছে এখন ইয়েতে, তাই আমাকেই যেতে হচ্ছে। উঠেছে না সেই? আমি ঘাইনি, অবস্থা শেষ আমার। সেই অবস্থা খারাপ। এসে হাত মুখ ধুলাম, আর হাত মুখ ধুয়ে একটু কোরবারে বসলাম। কোরবারে এখানে এত গাছ না, খুব সুন্দর হাওয়া এখানে। মানে এত গরম, বাপরে বাপ, রাস্তা দিয়ে মনে হচ্ছে আগুন জ্বালিয়ে দিয়েছে কেউ, এতটা গরম। ভাবো, ছেলেরা বাইরে কাজ করছে, যারা রাজমিস্ত্রি কাজ করছে, তারপর রং মিস্ত্রি কাজ করছে, বাইরে তারা কাজ করে এই রোদের মধ্যে। বাপরে বাপ, তাদের কী অবস্থা হচ্ছে সত্যি। তবে হাওয়াটা একটু ভালো দিয়েছে বলে মানে ঠিকঠাক বেঁচে আছি আর কি, মানে আজকে মানুষগুলো বেঁচে আছে। এত গরম দিয়েছে আজকে। তো রান্না বান্না করবো। এই দেখো বাসন পড়ে আছে, এই সকালে টিফিন করেছি, বাসনগুলো এখনও মাজিনি, এখন মাজবো। একটা ভয়েস ওভার দেওয়ার ছিল একটা ভিডিওতে, সেটা দিয়েছি, ছেলেকে পড়িয়েছি। তো আগে চিকেনটা নিয়ে এলাম, নাহলে আরও দুপুরবেলা আরও গরম করবে। এখন 12:30টার মতো বাজে, রান্নাটা চাপাবো। প্রত্যেক দিন একটা চিন্তা হয় কি রান্না করবো, কি রান্না করবো। বর একটা খায়, ছেলে একটা খায়, আমি একটা খাই, মানে আলাদা আলাদা রান্নাবান্না করতে না একদম ইচ্ছে করে এই গরমে। টিনের মধ্যে এই দুপুরবেলাতে এত গরম হবে, টিনটা রান্নাঘরটাতে আমার থাকা যায় না, তার মধ্যে আগুনের সামনে থাকলে জানোই তো কীরকম পরিমাণ গরম লাগে। তো সেই জন্য ভেবেছি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো, আর এক তরকারি ভাত করব, মানে মাংস চিকেনটা করব আর ভাত করব, ব্যাস হয়ে যাবে। আর কাপড় তো বর ধুয়ে দিয়েছি, শুধু একটা চাদর বেরিয়েছে, চাদরটা ধুয়ে বাসনগুলো ধুয়ে স্নানটা সারবো। এখন স্নানটা সেরে পুজো দেবো, আর পুজো দিয়ে তারপর রান্না বসাবো। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। এটা দোকান বন্ধ করে দিছো তো? ওই দোকান থেকে নিয়ে আসলাম। কোথায় গেছিস তুই? ওই পাড়ায়? আরে মোড়ে। বাবা, অত দূর গেছিস রোদের মধ্যে? গেটের হ্যাজবলটা বাবা লাগাই দিয়ে আসো, বাড়িতে কেউ নাই। তো প্রথমে তো ভাবলাম যে স্নান ধান করে রান্না করব, তো এখন ভাবলাম যে না, রান্না বান্না করে স্নান করব। এত গরম আমার রান্নাঘরটা, তার মধ্যে এই যে জানাটা বন্ধ করে রান্না করতে হয়, কারণ কি এত পরিমাণ হাওয়া আসে, গ্যাস নিভে যায়। তো সেই কারণে ভাবলাম যে রান্না বান্নাটা করে নিয়ে তারপরে স্নান করব। আর দুবেলা করে স্নান করতে করতে কি হচ্ছে, কোনটা গরম, মানে গলাটা ব্যথা শুরু করছে। রাত্রেবেলা যেহেতু দোকান থেকে আসার পরে একবার স্নান করি আমি, সে কারণে। তো যাই হোক, রান্না বান্নাটা করে নিয়ে তারপরে স্নান করব। তো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই যে মাংসটা, চিকেনটা ধুয়ে নিলাম। আর এনেছি দেখো মুরগির ঠ্যাং, যাকে বলে। আমরা কিন্তু এই মুরগির ঠ্যাং খাই, তোমরা কে কে খাও কমেন্টে জানিও। তো আমার ছেলে কিন্তু এই মুরগির ঠ্যাংগুলো ভীষণ ভালোবাসে, তো সেজন্য নিয়ে আসা। এটা কিন্তু ফ্রিতে দেয়নি, এটা কিন্তু কিনে আনতে হয়েছে। এই মাংসের সাথে এক্সট্রা করে কিনে আনতে হয়েছে, কিনে নিয়ে এসেছি, ফ্রিতে কিন্তু দেয় না আমাদের এখানে। তো যাই হোক, মানে আমার তো চিকেনের থেকে ওই পাগুলোই বেশি ভালো লাগে। তো যাই হোক, চলো ঝটপট করে রান্নাটা করে নিই।
রান্নাঘরটা কিন্তু আমার একেবারেই ছোট, সেই কারণে কোনো কিছু জিনিসই কিন্তু রাখার উপায় নেই। তবু একটা কোনার মধ্যে একটা বোর্ড বসিয়ে নিয়ে সেখানে আমি আমার মিক্সার গ্রাইন্ডারটা সেট করে রেখেছি। আমার রান্নাঘরটাতে কোনো রকম রান্না বান্নাই খালি করি, একজনের বেশি দুজন ঢুকে কাজ করাই যায় না। আসলে আমাদের মেয়েদের কাছে রান্নাঘরটাই আমাদের স্বর্গ, কারণ আমাদের বেশিরভাগ সময় রান্নাঘরেই কাটাতে হয়। তাই আমার তো মনে হয় রান্নাঘরটা একটু বড় হলেই ভালো লাগে। যদি ভগবানের আশীর্বাদে কোনোদিন আমি একটা রান্নাঘর বানাতে পারি, তাহলে ভেবেছি আমি একটু বড় করে রান্নাঘর বানাবো। তবে যাই হোক, যেটা দিয়েছে আমি সেটা নিয়ে বর্তমান অনেক খুশি আছি। তবে মানুষের আশা আর স্বপ্নের তো শেষ নেই। আর এদিকে চিকেনটা কষা হতে হতে আমার ছেলে দেখো প্লেট নিয়ে হাজির কষা মাংস খাওয়ার জন্য, যেমনটা ছোটবেলায় আমরা করতাম। রান্না হতে না হতে আমরা প্লেট নিয়ে হাজির হয়ে যেতাম মার সামনে। আর এগুলো হলো এক একটা সুন্দর মুহূর্ত। তো স্নানটা সেরে নিলাম আর ছেলেকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি। ওকে খেতে দিয়ে আমি গেছিলাম স্নান করতে। তো দেখলাম বড় চলে আসছে, আজকে বড় বছরটি তাড়াতাড়ি চলে আসছে, সময়ের আগেই চলে আসছে। তো ঠিক আছে, আমার রান্নাবান্না তো সব কিছু হয়েই গেছে। আর এখন শুধু বাকি খাওয়া দাওয়া করবো দুপুরের, আর তারপর দোকানের মালপত্র বানাতে বসবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, মাথাটা মুছে। পুজোটা না আজকে ছেলে দিয়ে দিয়েছে, ও স্নান করেছিল তো পুজোটা ছেলে দিয়ে দিয়েছে। তো ভালোই হলো, কাজটা এগিয়ে গেছে। তো খাওয়া দাওয়াটা করে নিই। এখন যেহেতু দিনটা অনেকটাই বড়, তাই এখন একটু দেরি করেই দোকানে যাই, তাতে অন্তত একটু রেস্ট নিয়ে কাজ করতে পারি। তবে ঠান্ডার দিন যেহেতু ছোট দিনের বেলা, তাই কিন্তু তখন ভীষণ চাপ হয়ে যায় আমার। স্নানটা সেরে এসে এখন খেতে বসবো। ছেলেকে তো আগে থেকে খেতে দিয়ে দিয়েছি। আর দোকানে যাওয়ার সময় যেহেতু বাবার বাড়িতে ঢুকবো, ছেলেকে যেহেতু বোনের কাছে টিউশন দিয়েছি, আর আমার বোন কিন্তু চিকেন খেতে ভীষণ ভালোবাসে, তাই ওর জন্য একটু চিকেন আগে থেকে উঠিয়ে রেখে দিলাম টিফিন বক্সে। আসলে আমার ছোট বোন তো, ওকে ছেড়ে না কিছু খেতে ইচ্ছা করে না। আর আমার যেহেতু বাড়িটাও কাছাকাছি, এখন যেহেতু দুপুরবেলা করে ভীষণ পরিমাণ গরম দেয়, তাই মাছ মাংসটা একটু কমই খাচ্ছি, কারণ কি আমার দুদিন পরই পেটের সমস্যা। তাই এখন বর বলে বেশিরভাগ সময়তে হালকা পাতলা রান্নাই করো। আর আজকে কিন্তু অনেকদিন পরে চিকেন নিয়ে এলাম। চিকেন কিন্তু সেরকম আমাদের বাড়িতে আনা হয় না বললেই চলে, খেলে মাটনটাই একটু খাই, কারণ কি আমার বর আর আমি দুজনেই কিন্তু চিকেন সেরকম পছন্দ করি না। তবে ছেলে ভালোবাসে বলেই নিয়ে আসি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে বসবো দোকানের কাজ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।